স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। গুলশান ২-এর ৮৭ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির ৭ম তলায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী হারুনুর রশিদ টুটুলের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুর সহাবস্থান। প্রদর্শনী চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাত-রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৩৫ সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার। রাত ৯টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত ৯টা ৩০ থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। আমার মনে হয় কি জানো, সোল পুলিশের খেলা চলতেছে। কেন? কিছু দেখো, শিলা জাহিদের লয়ে কথা কইতে গেছে, জাহিদ লুকায় গেছে। তাই নাকি? হ্যাঁ, নাইলে পাঁচফোড়নতে জাহিদ নিচে গেল কেন? গেছে কারণ তুমি তো গেস্ট, তোমাকে তো আর পাঠানো যায় না পাঁচফোড়ন আনতে। জি না, শিলার সাথে যেন জাহিদের কথা কইতে না হয় তাই। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে শিলা যে জাহিদের বারান্দায় গেছে, জাহিদ জরুরি গেছে আবার চলে গেছে। মিন্টু ভাই, তুমি এত কিছু খেয়াল করো? রাত ১১টা ৩০ সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাত-রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী কানিজ খন্দকার মিতু। শুভ দুপুর আপু। শুভ দুপুর। কেমন আছো বলো? খুবই ভালো, কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি, আর তোমাকে পেলে তো আমার বরাবরই ভালো লাগে। অনেক গল্প করা হয়, আসলে আমাদের অনেক জমানো গল্প থাকে। তো এই সময়টা আসলে কিভাবে যাচ্ছে, কারণ সামনে তো যেহেতু ঈদ একেবারেই চলে এলো, সুতরাং ঈদের সময় তো নতুন জামা কাপড়ের পাশাপাশি নতুন গানের একটা ব্যস্ততা থাকে। কেমন এনজয় করছে এই সময়টা? আমার এই বছরটাই খুব ব্যস্ততা দিয়ে শুরু হয়েছিল। অনেকগুলো গানের কাজ করেছি, রিলিজও হয়েছে। তারপরে এই রোজাটা যেটা হলো আমার জন্য, আমি গানের কাজ শুরু করলাম ঈদের উপলক্ষে, কিন্তু হুট করে আমি খুব অসুস্থ হয়ে গেলাম। আমার একটা ভোকাল ইনফেকশন হলো, টনসিল ইনফেকশন যেটাকে বলে। তো যার জন্য আমি একটা লং টাইম রোজার প্রথম থেকে প্রায় 15 দিন আমি একদম রেস্টে ছিলাম। পরে যেটা হলো যে আমি ইসলামিক গান করার একটা প্ল্যান ছিল, সেগুলো কাজ করলাম। একটা রিসেন্ট মিউজিক আলফা থেকেও একটা গান রিলিজ হলো, জুয়েল রানার লেখা, এবং সাব্বির ভাইয়ের আসলে গানটা মিসমাস্টারিং করেছেন। তারপর যেটা হলো ঈদের যে গানের কাজগুলো, সেগুলো গানের রেকর্ডিং শেষ হলো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আসলে শুটিং এর কাজগুলো শেষ করতে পারলাম না। মানে মিউজিক ভিডিওর কাজগুলো করা না, এটা তো একটা লং টাইম আসলে লাগে, বা আমরা যেহেতু ঢাকার বাইরে গিয়ে করার প্ল্যান ছিল, সেটা করতে পারিনি। বাট ঈদের পরপরই সেগুলোর কাজ আমি শুরু করবো, এবং খুব তাড়াতাড়ি সেগুলো দর্শকরা দেখতে পারবে। অবশ্যই, আমরাও সেটাই প্রত্যাশা করি। এবং তুমি যে সুস্থ হয়ে উঠেছো, অনেক দ্রুত সময়ের মধ্যে রিকভারি করতে পেরেছো, এটাই অনেক বড় বিষয়। কারণ সুস্থতা এক রকমের আশীর্বাদ, আমরা যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তাদের জন্য। আচ্ছা, ঈদে কি তাহলে একেবারেই নতুন কোনো কাজ আসছে না? কয়েকটি কাজ কি থাকছে কিনা? না, মানে যে বললাম যে আমার কয়েকটা কাজ হয়েছে, সেগুলোর হচ্ছে সেগুলো সম্পর্কে একটু শুনে। যেমন এর মধ্যে যেগুলো কাজ করেছি, ই পিয়ানোতে আমার দুটো গান আসছে, একটা প্রজেক্ট, সেটা একদম ভিন্ন আঙ্গিকে, শুধু পিয়ানো দিয়ে আমাদের গানগুলো হচ্ছে, আর খুবই সুন্দর, একদম অন্যরকম একটা, সেটা ঈদের পরপরই রিলিজ হবে। তারপর একটা কাজ করলাম হচ্ছে, সেটা 2 দিন আগে শুটিং শেষ করলাম, সেটা হচ্ছে বাংলা বাউল স্টুডিওতে। এর আগে বাংলা বাউল স্টুডিওর আমার দুটো গান খুবই জনপ্রিয়তা পেয়েছে। তো সেই জায়গা থেকে এবার নতুন আঙ্গিকে আমার কো আর্টিস্ট এবার অন্য একজন
তার সাথে মিলে একটা গান করলাম, সেটাও ঈদের পরপরই। আমার আসলে যে গানগুলো ঈদের আগে হওয়ার কথা ছিল সেগুলো আমি কাজগুলো আসলে লেট করে করলাম বলে হচ্ছে ঈদের পর সেগুলো মানে ঈদের পরে হলেও কিন্তু ব্যাপারটা এমনই দাঁড়াচ্ছে যে ঈদকে উপলক্ষ করেই কিন্তু গানগুলোকে রিলিজ দিচ্ছ তুমি, তাই না? আচ্ছা, তুমি বলছিলে যে পিয়ানো থেকে পিয়ানোর সাথে গান রিলিজ হবে, একটু জানতে চাইছিলাম কারণ তুমি যেহেতু ফোক আঙ্গিকের গান করো, তো সেক্ষেত্রে পিয়ানোর সাথে ফোকটাকে আসলে মানে কিভাবে একসাথে সমন্বয়টা করলে? বিষয়টা যেটা একটা সময় ছিল, কিন্তু আমরা হারমোনিয়াম আর তবলা দিয়ে গান শুনতে অভ্যস্ত ছিলাম, তারপরে হলো কিবোর্ড আসলো, বা আমরা আস্তে আস্তে কিন্তু আপডেট হচ্ছে। তো এখনকার দর্শক যারা, এখন সবাই ইয়াং দর্শক, এখন কিন্তু অনেকেই লোকগান, একটা সময় ছিল লোকগান খুব কম শুনতো মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন। তো ইয়াং জেনারেশন যখন শুনছে, আমাকে বুঝতে হবে যে আসলে এই সময়টা ডিমান্ডটা কি। অবশ্যই আমাদের নিজেদের যে মিউজিক ব্যাপারটা ছিল সেটা অবশ্যই আছেই, বাট আমরা যখন একটু ওয়ার্ল্ড ওয়াইজ চিন্তা করব, পিয়ানোটা কিন্তু সবসময় শ্রুতিমধুর বা শুনতে খুব ভালো লাগে, আর আমাদের মেলোডিয়াস, রাইট। আর আমাদের লোকগানেরও কিন্তু অনেক ভেরিয়েশন আছে। আমরা শুধু একভাবে শুনে অভ্যস্ত বলে মনে হচ্ছে লোকগান তো এভাবেই গাওয়া হয়, কিছু বাদ্যযন্ত্রের মধ্যেই আমরা আবদ্ধ থাকছি। বা লোকগানের কিন্তু যেমন আমরা সবসময় শুনি যে লোকগান তো সাধারণ মানুষের গান, এই গানের হয়তো বা ওরকম ভেরিয়েশন নাই, বাট এটা রং, মানে একদমই ভুল ইনফরমেশন আমি বলবো। কারণ লোকগানে আমাদের লোকগান থেকে আমাদের ক্লাসিক্যাল মিউজিক এসেছে, রাগসঙ্গীত এসেছে। তাহলে রাগসঙ্গীতের যদি এত ভেরিয়েশন থাকে, সেটার উৎপত্তি যদি লোকগান থেকে হয়ে থাকে, তাহলে লোকগানের আমাদের ভিতরটা আরো অনেক বড়, বাট আমরা সেগুলোরে ওইভাবে আসলে প্রেজেন্ট করি না। মানে ভিন্ন আঙ্গিকে যে উপস্থাপন করা যায়, আউট অফ দ্য বক্স যে চিন্তা করা যায়, সেই ব্যাপারটা আমরা আসলে কখনো হয়তো ভেবে দেখিনি। আচ্ছা, এবার একটি গান শুনি আমরা, তারপর বাকি গল্পে যাই। হ্যাঁ, অবশ্যই। চলো, কোন গানটি শোনাবে প্রথমে? যেহেতু মার্চ মাস, আমাদের সবারই একটা দেশের একটা বলবো যে স্বাধীনতা দিবসের প্রতি সবারই একটা শ্রদ্ধার জায়গা আছে, তো প্রথমে একটা দেশের গান করি। ঠিক আছে, দেশাত্মবোধ দিয়ে শুরু হোক তাহলে। ঠিক আছে। এই না বাংলাদেশের গান গাইতে রে দয়াল, দুঃখে আমার পরাণে কান্দে রে। এই না বাংলাদেশের গান গাইতে রে দয়াল, দুঃখে আমার পরাণে কান্দে রে। এই না সোনা বাংলা রে আজ রক্তে রক্তে ভরা, মানুষের দুঃখ দেখা কান্দে চন্দ্র তাহারা রে দয়াল, দুঃখে আমার পরাণে কান্দে রে। এই না বাংলাদেশের গান গাইতে রে দয়াল, দুঃখে আমার পরাণে কান্দে রে। তোমার গানের মধ্যে আমার সব থেকে যে বিষয়টি ভালো লাগে, তোমার এত দরদ দিয়ে গাও, এত আবেগ দিয়ে গাও, মানে মনে হয় মাঝে মধ্যে একটু সুর এদিক সেদিক হলেও তোমার দরদের জন্য সেটা ওভারকাম হয়ে যায়। এটা আসলে শোনার জায়গাটা আসলে ভালোবাসার জায়গা থেকে শোনো, হয়তো এই জন্য এরকম মনে হয়। তাই হবে হয়তো। আচ্ছা, এবার একটু জানতে চাইবো, যেহেতু সামনে ঈদ, তোমার বাড়ি তো টাঙ্গাইল, তো ঈদ কোথায় করা হয়? টাঙ্গাইলে করা হয়? একদম টাঙ্গাইল, একদম গ্রামে। কি করো ঈদের দিনটা, বা ঈদের আগে পরে কি করা হয়? ঈদের দিনটা আমার ঘুম ভাঙে হচ্ছে, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমার প্রায় 6টা চাচা, তাদের অনেকগুলো বাচ্চা। তো আর আমার বাড়ির সব থেকে সকল বাচ্চার হয় না যে আবদার আমার কাছে বেশি। আমার ঘুমটা ভাঙেই হচ্ছে সকালে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজের জন্য মা ডাকে, তখন দেখি আমার সব ভাই বোন যারা কাজিন, ওরা এসে ওদের হাতের মেহেদি দেখানো শুরু করে। ফার্স্ট কার মেহেদি কত রং হলো সেটা দেখানোর পরে যেটা শুরু হয়, সবাই আসলে ওরা চিন্তাই করে আমার কাছে হচ্ছে সাজলে ওদেরকে ভালো লাগবে দেখতে। তো তখন যেটা হয়, আমার কাজিনরা মনে হয় এখন সর্বমোট 9-10 জনের মতো হবে। তো তার মধ্যে হচ্ছে মাত্র 3 জন ছেলে আর সব মেয়ে। তো তাহলে বুঝো, মানে আমার সব 0 সাইজ থেকে একদম ক্লাস হচ্ছে
কলেজ পর্যন্ত আছে, তো সবাইকে আমাকে সাজাইতে হয়, সবাই মানে সবাই। আমি সাজানোর পর সেটা মোটামুটি 12টা 1টা বেজে যায় সাজাতে সাজাতে। তারপর হয় যেটা আমি তখন আস্তে করে রেডি হই, নিজের মতো করে রেডি হয়ে। বাট আমার একটাই, প্রথমে আমাকে সেমাই খেতে হবে, কারণ এটা আমার খুব পছন্দ সব সময়ের জন্য। প্রতিদিন, হ্যাঁ একদম প্রতি ঈদেই আমি সেমাই খাবই। খাওয়ার পর যেটা হয় ওদেরকে সাজাই, তারপরে যেটা শুরু হয় সবাইকে সালামি দিতে হয়। আমি সবাইকে সালামি দিই, মানে সেটা আরো অনেক আগের থেকে। এখন কি সালামি পাওয়ার পরিমাণটা কমে গেছে? একদমই কমে গেছে, একদমই কমে গেছে। দেওয়ার পরিমাণটা বেড়ে গেছে। আর এই যে দেই, সেটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমাকে ঈদে যদি কেউ সালামি না দিত আমার খুব কষ্ট হতো, খুব মন খারাপ হতো। আর ঈদের দিন আমি সবার মুখের দিকে তাকিয়ে থাকতাম আসলে। মানে তুমি যখন ছোট ছিলে তখন সালামি না পেলে কষ্ট হতো? হ্যাঁ, ওইটা আমার ভিতরে কাজ করে। আমি সবার দিকে তাকিয়ে থাকতাম যে আমাকে আসলে কে সালামি দিবে। এখন আমার ফিল হয় কোনো কেউ যদি আমার সামনে আসে ওই দিন, মানে যে কেউ বাচ্চা, সেটা আমার বাড়ির না অন্য কোনো বাচ্চাও যদি আমার সামনে আসে, আমি তাকে সালামি দিই, কারণ নিজের কষ্টের কথা চিন্তা করে। হ্যাঁ, ওই যে আমার তখন মনে হতো যে আমি তো এরকম তাকিয়ে থাকতাম, আমাকে দিত না। তোমার পরিবারে এমন কেউ ছিলেন যিনি গান গাইতেন? একদমই না, কেউ নেই, আমার ফুল ফ্যামিলিতে কেউ নেই। কিন্তু আমার আব্বার কণ্ঠ শুনলে আমি বুঝি যে ওনাকে দিয়ে গান করানো সম্ভব হতো। বা আমার মা গজল গায়, সে যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছে, তার গজল শুনলে আমি বুঝি যে আমার ভোকাল আসলে ওনাদের কাছ থেকে এসেছে। তা না হলে তো আমার মানে কণ্ঠ তো জিনগতভাবে আসে, সেটা ওনাদের কাছ থেকে এসেছে। ওনারা হয়তো ওইভাবে আসলে পরিবেশ পায়নি বলে হয়তো বা প্রকাশ হয়নি ওনারা গান করে, বাট হ্যাঁ ওনারা গাইতে পারে, নিজের জন্য গায়। এবং আমার ফ্যামিলি মজার বিষয় হচ্ছে আমার ভাই বোন, আমরা 4 ভাই বোন, একজন শুধু গান পারে না, বাট আমার যে ছোট বোন ছোট ভাই ওরা সবাই মানে একদম ন্যাচারাল ওয়েতেই ভালো গান করে। আচ্ছা, মানে গান না শিখেই। তুমি তাহলে আসলে গানের সাথে কিভাবে ছোটবেলায় যুক্ত হলে? আমি যেটা করতাম, আমি খুব চঞ্চল, হ্যাঁ। তো সেই জায়গায় যেটা হতো, আমার স্কুলে যখন গান করানো হতো, হয় না টুকটাক গান করতো, তখন অবশ্য হারমোনিয়াম দিয়ে শেখানো হতো। এমনি তো আমি সব জায়গায় অ্যাটেন্ড করতাম, অভিনয়, যেমন খুশি তেমন সাজো, গান। তো একটা সময় সবাই বলা যখন শুরু করলো যে আমার কণ্ঠটা খুব ভালো, এরকম শোনা পরে আমি তখন জানতে পারলাম আমাদের ওখানে একজন ওস্তাদজি গান শেখান, ওনার নাম সেলিম পারভেজ। তো ওনার কাছে আমি গিয়েছিলাম। ওখানে আমার মনে আছে ওখানে 50 টাকা উনি হচ্ছে ফিস নিত। সেই সময় যখন আমি গান শুনছি, মাসে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো আমি তখন ক্লাস 4-এ পড়ি। তো আমার তখন ইচ্ছে হলো আমি গান শিখবো, কিন্তু তখন আমার ফ্যামিলি একদমই চায় না আমি আসলে গান করি, একদম মানে একদমই চায় না। তো তখন আমি আমার নানু বাড়ি চলে যাই, আমার মামার কাছে বলি যে আমাকে মাসে 50 টাকা করে দিবেন, আমি গান শিখবো, তাও মানে আমাকে শেখাচ্ছে না বলে। তো একটা পর্যায়ে আল্লাহর কোনো রহমত, একজন আমার ওস্তাদজি গোলাম রব্বানী রতন, ওনার সংগঠন ছিল জলসা নাম। তো ওনার কাছে যাবো, ওনার ফিল হয় যে আমি খুব ভালো করবো কোনো এক সময়। তো আমার ফ্যামিলি বা আমাকে এক ঘরে করেও দিয়েছিল, কারণ আমার ফ্যামিলিটা একদম হয় না একটু বেশি কনজারভেটিভ, হ্যাঁ। তো ওই সময় তারা একদমই চায় না, বা পারিপার্শ্বিক অবস্থা ওরকম ছিল না আসলে গান করার মতো। তো আমার ওস্তাদজি তখন বললেন যে আমি ওকে আজকের থেকে মেয়ে বানালাম, এবং কি ওর গানের ব্যাপারে যত ডিসিশন আমি নেব, আপনার মেয়ে আপনার কাছে থাকবে, বাট আমি এটা চাই। তো সেই সময় থেকে উনি আমার সম্পূর্ণ দেখভাল করেছেন, আমি ওনাকে বাবা বলে রাখি। তো বাবার এখন পর্যন্ত যে আমি মৃত্যু, আল্লাহ তো অবশ্যই, আল্লাহ না চাইলে তো হতো না, বাট হ্যাঁ উনি বলবেন না, আমি যদি একটা নৌকা হই, ওইটার মাঝেই উনি ছিলেন গোলাম রব্বানী রতন। তো ওনার মাধ্যমেই আসলে আমার মানে শুরুটাও, এবং কি আমি চাই একদম লাস্ট দিন পর্যন্ত ওই মানুষটার আদর্শে বড় হইতে বা গানটা। অবশ্যই আমরা বলি না যে সঙ্গীত বা যে কোনো শিল্পকলার মাধ্যমে হচ্ছে গুরুমুখী বিদ্যা। তুমি যদি গুরুকে না মানতে পারো, আসলে শিল্পটাকে তুমি আত্মস্থ করতেই পারোনি, ব্যাপারটা তো এমনই। এবং তুমি সেই জায়গাটা কত সুন্দরভাবে রপ্ত করেছো, এখনো পর্যন্ত সেটা মেনটেন করে যাচ্ছ। একটু জানতে চাইবো আপু, যে তার পরবর্তীতে এসে তুমি একটা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করলে, সেখানে আসলে তোমার কি ভাবনা কাজ করেছিল, বা সেটা কি নিজের ইচ্ছেই ছিল নাকি পরিবারের মানুষগুলোর সহযোগিতাও ছিল? না, আমার ওই সময় যখন ওইটা রিয়েলিটি শোটার যখন দেখলাম, তখন ওই যে আমার বাবা যিনি, উনি অ্যাটেন্ড করানোর পর তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো তখন সবাই একটু রেগে গেলেন ফ্যামিলির মেম্বার, কারণ তখন আমার সামনে এসএসসি পরীক্ষা, 1 বছর পর আমি কেন এগুলোতে ঢুকলাম। বাট আমার মনে আছে আমি যখন গ্রুমিং রাউন্ডে চলে আসলাম, 6 মাসের জন্য আমাদের একটা টার্গেট রাখা হলো।
তো তখন আমি বই নিয়ে আসছিলাম ক্লাস 9-এ পড়ে। আমার ভয় লাগছিল যে আমি আসলে যদি খারাপ করি, আর সবাই তো আমি জানি না তোমার ক্ষেত্রে কি হয়, যারা এই যে এই মিডিয়া বা মিডিয়া সাংস্কৃতিক অঙ্গনে থাকে তখন স্যার যদি কোনো কারণে তুমি কিছু না পারো তখন অ্যাটাক করো ওই জিনিসটা নিয়ে। আমার সেটা খুব মাইন্ডে লাগতো যে খালি গানই করেও। তো আমি বই নিয়ে আসছিলাম, তখন আমার বাবা আমাকে বলেছিলেন তুমি এখন গান করতে গিয়েছো, তুমি যদি ফেলও করো কোনো এটা নিয়ে কোনো কথা বলবো না তোমাকে, তুমি পড়াশোনা করতে না পারলেও কোনো কথা নেই, তুমি যেটা এখন করতে যাচ্ছ সেটা করো মন দিয়ে। তারপর শুনতে আমি তো খুব রিল্যাক্স, ওকে ফাইন, তাহলে তার পড়তে হচ্ছে না। তো তখন আসলে আমি মন দিয়েই করলাম, 6 মাস পরে চ্যাম্পিয়নও হলাম। তারপর যেটা হলো, যাওয়ার পরে আবার আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হলো তোমার এক্সাম, এখন গান টান সব বাদ, তুমি শুধু রেওয়াজটা করো, পড়াশোনাটা করো। তখন আমি আসলে আবার পড়া শুরু করে দিলাম। এইভাবেই চলছে আর কি। কিন্তু যে বললাম, ওই যে বলে যখন যেটা, আমি এটা শুনে শুনে আসলে সামনের দিকে মানে কেউ না কেউ তোমাকে সবসময় গাইড করেছে এবং সেই গাইডেন্সটা তুমি প্রপারলি নিয়েছো এবং এখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতের পরে এমফিল করছো। একটু জানতে চাইবো যে সেই জায়গাটাতেও আসলে একটা ব্যস্ত সময় পার করতে হয়, সেটাও অনেক কষ্টের একটি কাজ, সেটা কিভাবে ব্যালেন্স করো? একটু কষ্ট হলেও হয় কি, এই আমার পড়াশোনাটা সঙ্গীতে, আমি একটা জায়গায় জব করছি, সেটাও আমার পছন্দের একটা প্রফেশনে। তারপরে যখন আমি পড়াশোনাও করছি, যে বিষয় নিয়ে গবেষণা করছি সেটাও আমার ভালো লাগার একটা জায়গা। তোমার যখন কোনো কিছু ভালো লাগার জায়গা থাকবে তখন কষ্ট হলে সেটা করতে মজা লাগে, হ্যাঁ, না করলে খারাপ লাগে। তা আমার যেটা হয়, একটু প্রেশার হয়, যেহেতু 3টা জিনিস মেনটেন করতে হয়। বাট ওই গবেষণার জায়গাটার যেটা হয়, আমি যখন একটু সময় পাই, যেমন শুক্র শনি অফডে থাকে, তখন আমি একটা মাস আমি নিয়মিত করে ফেলি, ওই সময় আমি কোনো শো রাখি না। তখন ওই অফডেগুলোতে আমি গবেষণার জন্য ফিল্ড ওয়ার্কে চলে যাই। তারপরে যেমন ওখানেও তো গান সংগ্রহের ব্যাপার থাকে, গান নিয়ে কাজ করতে ভালো লাগে। আবার যখন ওই গানগুলো কাজ করে আমি যখন কোথাও সেমিনার দিই, তখন আমার খুব মানে নিজেকে খুব ভালো লাগে যে হ্যাঁ, আমাকে যখন বলে যে গবেষক কানিজ খন্দকার মিতু, তখন আমার খুব ভালো হয়। আমাকে যখন শিল্পীও বলে শিল্পী কানিজ খন্দকার মিতু, বা কখনো যখন বলে যে শিক্ষক কানিজ খন্দকার মিতু, এগুলোকে আমি খুব মানে নিজেকে মানে এনজয় করতে পারি। রাইট, হ্যাঁ, একদম। ওই জন্যই কষ্টটা আসলে ভুলে যাই তখন, ওই ছোট্ট মুহূর্তটাই আমাকে সব কষ্ট ভুলিয়ে দেয়। আসলে মানে এতগুলো পরিচয় নিজেকে পরিচিত হতে গেলে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে প্রত্যেকটা পরিচয়টাকে ওন করা এবং সেখানে নিজেকে একাত্ম করা, মানে ওই পরিচয়টার সাথে, এটা কিন্তু অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং একটা কাজ। আর তোমার তুমি যেহেতু টিচিং প্রফেশনে আছো, তোমার যারা স্টুডেন্ট, তারা তোমাকে আসলে কিভাবে দেখে? আমি 1 বছর হয়ে গিয়েছে আসলে জয়েন করেছি। প্রথম খুব মানে ওরা আমাকে এক ধরনের ওই যে কোক স্টুডিও থেকে দেখেছে বা টেলিভিশনে দেখলে যেটা হয় যে আমাদের মিস তো টেলিভিশনে, আর আমার ওখানে তো সবাই আসলে ওইভাবে মিডিয়াতে কেউই কাজ করে না, সবাই বলতে ভুল হবে, আমি একা করি। তো প্রথম ওরাও করতো যেটা, আমাকে এসে ওই ছবি টবি তুলতো, বা আমি হেঁটে গেলে ওরা সাইডে একটু কথা বলতো। এখন যেটা হয়েছে, এখন ওরা আমাকে এত বেশি শেয়ারিং এর জায়গাটা হয়েছে, মানে ওরা প্রথম নাকি আমাকে দেখে খুব রাগী মনে করতো বা খুব ভাবিস মনে করতো, অহংকারী মনে করতো। হ্যাঁ, একদম। বাট এখন যেটা করে, আমি যখন আমার কোনো একটা শো হয়, তখন দেখি এক গ্রুপে আমার ছবি ওরা দিচ্ছে, ওরা তো খুব আপডেট। হ্যাঁ, ওরা এখনকার বাচ্চারা যেরকমটা হয় আর কি, বিশেষ ডেতে, যেমন আমার সামনে কিছুদিন আগে বার্থডে গেল, তো হুট করে ওরা আমার বাসায় এসে আসলে সারপ্রাইজ প্ল্যান, ওরা এটাতে খুব মানে অন্যদের তুলনায় অন্য শিক্ষকদেরকেও ওরা ভালোবাসে, কিন্তু আমার যেহেতু ওই যে একটু আলাদা পরিচয় আছে, ওই জায়গা থেকে ওরা ওইটাকে আসলে বলতে হয়তো বা পছন্দ করে, বেশি ভালোবাসে। হ্যাঁ, একদম, ওরা খুব ভালোবাসে, মানে ওরা খুবই ভালো, খুব ভালো। আচ্ছা, তুমি তো আসলে অনেকগুলো প্ল্যাটফর্মে ইতিমধ্যে কাজ করে ফেলেছো, কিন্তু মানে প্ল্যানিংটা কি আসলে, কিভাবে সাজাচ্ছ নিজের জীবনটাকে? আমি আসলে সত্য কথা বলতে কোনো কিছু প্ল্যান ওয়াইজ করি না। যেটা করি সেটা হচ্ছে আমার যেন কোনো কিছু করতে গিয়ে ক্ষতি না হয়। যেমন আমি সারা জীবন চেয়েছি, একদম ছোটোর থেকেই আমি চেয়েছি যে গানটাকে নিয়ে বাঁচতে। সেই জায়গাটা আমি এখন একদম ইনশিওর হয়ে গিয়েছে, কারণ আমার প্রফেশনও গান, আমার জবের জায়গাটাও গান, সেটা হয়ে গিয়েছে। তারপর যেটা হচ্ছে, আমি চেয়েছি, আমার সবসময় মাথায় কাজ করে যে এখনকার শিল্পী যারা সবাই মৌলিক গান নিয়ে কাজ করছে, আমি মৌলিক গান কাজ করছি, সেটা খুবই আস্তে। কারণ আমার যেটা মনে হচ্ছে যে গবেষণার জায়গা থেকে কেউই কাজ করছে না, খুব কম, কেউই করছে না এটা বললে ভুল হবে, কিন্তু সেটা খুবই কম, খুবই স্বল্প, বিশেষ করে আমাদের ইয়াং যারা গান করছে
তাদের তো একটা দায়বদ্ধতা থাকে। তো আমি যেহেতু আমার মনে হয়েছে যে এই জায়গাটা একটু কাজ করা দরকার, যেগুলো আমাদের লোকগানের অনেক অনেক গান হারিয়ে গিয়েছে। আমরা যদি নতুনকে গ্রহণ করতে পারি, বাট আমাদের পুরাতনকে আমরা তো ভুলতে পারি না, ওল্ড ইজ গোল্ড, এটা তো বলাই আছে। তো আমাদের ওই গানগুলো খুঁজে গানগুলো কভার করা উচিত। আর এবং আমি এখন যে প্রজেক্ট, বিশেষ করে যে সকল প্রজেক্টে কাজ করছি, সেখানে আমাকে সবসময় আমার ভালো লাগে, আমাকে বলাই হয় যে অপ্রচলিত কোনো গান দাও। তো তখন আমার আমার যে গবেষণা জায়গার যে গানটা আমি রেখে দিই যত্ন করে, তখন এটা দিই। এবং আমার খুব ভালো লাগে এটা, যে একটা গান এত বছর আগের গান, সেটা ওইভাবে মানুষ শুনেনি, এখন শুনে যখন সেটা খুঁজে আনবার ক্ষেত্রেও কিন্তু তোমার একটা কন্ট্রিবিউশন আছে, এটা ভেবেও মনে হয় ভালো লাগাটা একটু বেশি কাজ করে। আপু, একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, তোমার কণ্ঠে আরো একটি গান শুনতে চাইবো, কোন গানটি শোনাবে বলো? আমার একটা গান এই বছর একদম শুরুতে এসেছে, গানটি হচ্ছে লুৎফর হাসান ভাইয়ের লেখা। গানটির মার্সেল ভাই হচ্ছে সুর আয়োজন করেছেন এবং ভিডিও করেছেন শানশাইন ভাই। তো গানটি করছি, শুনি তাহলে। তোমার বাড়ির সামনে গেলে, তোমার বাড়ির সামনে গেলে হাত পায়ে বসে লাগে, কি জাদু জানো রে বন্ধু, বুঝি নাই তো আগে, কি জাদু জানো রে বন্ধু, বুঝি নাই তো আগে। তোমার বাড়ির সামনে গেলে, তোমার বাড়ির সামনে গেলে হাত পায়ে বসে লাগে, কি জাদু জানো রে বন্ধু, বুঝি নাই তো আগে, কি জাদু জানো রে বন্ধু, বুঝি নাই তো আগে, কি জাদু জানো রে বন্ধু, বুঝি নাই তো আগে। সুন্দর, এই জাদু ছড়িয়ে যাও, মুগ্ধতা ছড়াতে থাকো, অনেক অনেক শুভকামনা রইল, আর ঈদের অগ্রিম শুভেচ্ছা তোমাকে। তোমাকেও শুভেচ্ছা। আর তোমাকে দেখলে আমার সবসময় ভালো লাগে, কারণ আমার মনে হয় যে সেটের বাইরেও আমরা যে গল্প করি সেটা আসলে আরও জমে যায়। তো অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, তারপর এনটিভিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর দুপুর উপহার দেওয়ার জন্য আমাকে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো গান শুনবেন। শুভকামনা। শুভকামনা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।